আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। কলিমুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় ধন্যবাদ দর্শক, আপনাকে। আমরা কেন আজকে কলিমুল্লাহ স্যারকে আনলাম, এটা আপনারা হয়তো একটু পরেই বুঝতে পারবেন ঠিক কোন প্রসঙ্গে, যে প্রসঙ্গে উনি মোটামুটি আমার কাছে মনে হয়েছে এক্সপার্ট, অথরিটিও বলতে পারেন। তো সেই আলোচনাটা করতে চাই। গত কদিন ধরে জনাব কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই আমার চেয়েও ভালো জানেন যে গত কদিন ধরে একটা বিষয় কিন্তু আলোচনা হচ্ছে। সে আলোচনাটা হলো যে আমাদের এই যে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয়ে সেনাবাহিনীর ভূমিকাটা আসলে কি, সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনীর কাছ থেকে আমরা কি প্রত্যাশা করছি আর কি পাচ্ছি। আবার তারও আগে যদি বলতে চাই, যখন সেই আন্দোলনটা চলছিল, জুলাই আন্দোলন, সেই সময় সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল এবং কেন করেছিল। এই আলোচনাটা আসলো এই কারণে, যে নতুন করে আসলো এই কারণে যে আপনি শুনেছেন জাতিসংঘের যে ভালকার টুর্ক, উনি কিছু কথা বলেছেন যে ওনারা যে বিভিন্ন দেশে রাষ্ট্র ক্ষমতা যারা আছে অথবা জনগণের পক্ষে ওনারা যে ভূমিকা রাখতে পারেন তার উদাহরণ দিতে, যে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের সময় যাতে সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি না করে অথবা কোনো ভূমিকা না নেয়, নেতিবাচক ভূমিকা না রাখে, তার জন্য ওনারা সেনাবাহিনীকে সাবধান করে দিয়েছিলেন। এবং জাতিসংঘ নিরাপত্তা রক্ষী বাহিনীতে ওরকম কিছু করলে পরে তাদেরকে নেওয়া হবে না, এই কথাটা বলেছিলেন। তো প্রথমত কথা হলো, এই ধরনের কথা ওনারা বলতে পারেন কিনা, বললে কাকে বলেছেন, এটা তো একটা প্রশ্ন আছে। কিন্তু প্রশ্নটা হলো যে এটা নিয়ে তো একটা দ্বিধার তৈরি হলো এবং একটা প্রশ্নের জন্ম নিল যখন নাকি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হলো যে তারা এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে তার ব্যাপারে তারা অবগত নয়। তো এই যে বিষয়টা, তাহলে ভুল বললো কে, অথবা অসত্য বললো কে, অথবা অসত্য বলে থাকলে কেন বলল, কোন প্রেক্ষিতে বলল, সেনাবাহিনীর পক্ষে কি অন্য কোনো ধরনের বিবৃতি দেওয়া সম্ভব ছিল কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমি সবগুলি প্রশ্ন একসঙ্গেই করলাম। আমি আপনার কাছ থেকে ডিটেল, আপনি যা বুঝেন অথবা আমাদের যা বোঝাতে চান, সেটা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, ভলকার তুর্ক যে বক্তব্যটি রেখেছেন, তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন। আর আমাদের আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি এবং ব্যাখ্যাটি দেওয়া হয়েছে, সেটাও কিন্তু খোলামেলা ভাবেই প্রকাশ করা হয়েছে। এবং পূর্ণাঙ্গ ক্যানভাসটা দুটো মেলালে পাওয়া যাবে। খেয়াল করে দেখেন, আমাদের আইএসপিআর এর যে বিবৃতি, সেখানে আহ এড়িয়ে যাওয়া হয়েছে একটা বিষয়। সেটি হচ্ছে, মানে, বলা হয়েছে যে ভলকার তুর্ক মহোদয় যে বক্তব্যটি রেখেছেন, সেইটি, যে ইঙ্গিতটা করেছেন তিনি, সেই কমিউনিকেশনটা সরাসরি সেনাবাহিনীকে করা হয়নি। যদি করা হয়ে থাকে তাহলে তৎকালীন সরকারকে বা সরকার প্রধানকে হয়তো বলা হয়েছে। এরকম একটা ইঙ্গিত কিন্তু আছে সেখানে। আর আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, তারা এ পর্যন্ত গত 23 বছরে 27,000 কোটি টাকা আপনার আমাদের দেশের জন্য আর্ন করেছেন, হার্ড কারেন্সি যেটাকে আমরা বলি। আমি নিজে জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে নিজেকে খুব উঁচু মানুষ মনে হয়েছে যখন দেখলাম আপনার বিশাল প্রমাণ সাইজের ছবি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা মাইন্ড সুইপিং যে করছেন, সেটার দেয়াল গাত্রে ঝোলানো আছে। তো এটি হ্যাজার্ডাস একটা কাজ, জীবনের ঝুঁকি আছে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজটা কিন্তু কৃতিত্বের সঙ্গে আমাদের বাংলাদেশি দেশপ্রেমিক সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে করেছেন। তো একটা বিষয় হচ্ছে যে হার্ড কারেন্সি আর্নার একটা ভূমিকা আছে তাদের। এবং সেই কারণে, এবং এটার আবার একটা সমবন্টন আছে, মানে এক অর্থে একেবারে প্রাইভেট সোলজার থেকে শুরু করে 3 স্টার জেনারেল পর্যন্ত এটার আপনার সুফল পেয়ে থাকেন। ফর এক্সাম্পল, আমার
যিনি কমান্ডেন্ট ছিলেন মিলিটারি একাডেমিতে, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তিনি কোর দে ভোয়াতে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন। তিনি আবার ন্যাশনাল ডিফেন্স কলেজে আমার তত্ত্বাবধানে 1 বছর আপনার আইআরপি যে অভিনিবেশ সহকারে অনুশীলনটি করতে হয় সেটি সম্পাদন করেছেন, এবং বর্তমানে উপদেষ্টার মর্যাদায় তিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কিন্তু মোতায়েন আছেন। তো এই যে উদাহরণগুলো, সেগুলো রীতিমতো আমাদের সবার জন্য দৃষ্টান্ত বলা যেতে পারে, সাকসেস স্টোরি বা গুড এক্সাম্পল। আমি নিজে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টেতে লং টার্ম অবজার্ভার হিসেবে আইআরআই এর পক্ষ থেকে, অর্থাৎ রিপাবলিকানদের পক্ষ থেকে আমি কাজ করেছি, এবং সব মিলিয়ে আমার যে প্রতীতি জন্মেছে সেটি হচ্ছে তারা কিন্তু ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন রাখছেন। অতি সম্প্রতি আমাদের মাননীয় সেনা প্রধান তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে প্রত্যাবর্তন করেছেন। আমাদের যে কন্টিনেন্ট গুলো কাজ করছে সেগুলোর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন, এবং সামগ্রিকভাবে আমাদের একটা খরগোশের মতো কান কিন্তু খাড়া থাকে আমাদের শান্তিরক্ষীরা কে কোথায় কেমন করছেন। আর এই বিষয়ে কোন রকমের ঝুঁকি নিতে আমরা কিন্তু নারাজ, কারণ হচ্ছে এটা পেশাদারিত্বের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়। তার পাশাপাশি আপনার পার্ট অফ মিলিটারি ডিপ্লোম্যাসি। আপনার বিভিন্ন দেশে, যেমন সিয়েরা লিওনের মতো দেশে আপনার আমাদের শান্তিরক্ষীরা কাজ করেছেন, এবং সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ডক্টর আহমেদ কাবা, তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন আমাদের যারা সেখানে কাজ করেছেন। এমন হয়েছে যে তারা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন। তো এই যে অ্যাচিভমেন্ট গুলো, সেগুলো কোনোভাবেই খাটো করে দেখবার সুযোগ নেই। তো সেখানে আপনার ভলকার মহোদয় যা কিছু বলেছেন তিনি নিজ দায়িত্বে বলেছেন, এবং আমার ধারণা সত্যি কথাই বলেছেন। আবার একই সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মানে আপনি 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 তাহলে বলতে চাচ্ছেন যে এই কাজগুলো না করলে, শান্তিরক্ষা করলে পর শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীকে নাও নেওয়া হতে পারে, এটা সেনাবাহিনীর জন্য একটা বড় ধরনের চাপ, আপনি এটা বলতে চাচ্ছেন? আমি যেটা বলতে চাচ্ছি যে এটি হচ্ছে পেশাদারিত্বের প্রশ্ন। আমাদের জনগণের করের টাকায় সেনাবাহিনী মাসের শেষে পেচেক পেয়ে থাকেন, এবং যাবতীয় ওয়ার টয়েস সেগুলো কিন্তু আমাদের জনগণের করের টাকাই সংগ্রহ করা হয়। সুতরাং আমাদের সেনাবাহিনীকে আমরা সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বলতে পছন্দ করি, ভালোবাসি। এক্সপেকটেশনটাও কিন্তু সেই রকম, প্রত্যাশাটাও না, সেরকম তাদের কাছে। করের টাকায় বেতন তো পুলিশও পায়, করের টাকায় বেতন তো র্যাবও পায়, করের টাকায় বেতন কিন্তু তো মন্ত্রীরাও পায়, এমপিরাও পায়। তো তাদের সবই কাছ থেকে পাচ্ছেন, প্রত্যাশা না খেলে এখান কিন্তু থেকে প্রত্যাশা, এটা কেমন হবে? খেয়াল করে দেখেন যে এখানে তারা যেটা, মানে দে ক্যান ডেলিভার এনিথিং, মানে এই রকমের একটা রাইট। ইমপ্রেশন সবার মাঝে আছে, এবং তারা কখনোই আপনার দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে যাবেন না, দেশের জনগণের প্রতিপক্ষ হিসেবে কখনো দাঁড়াবেন না বা দাঁড়াতে চাইবেন না। এই প্রত্যাশাটা আচ্ছা, উইদিন অ্যান্ড উইদাউট দুই পক্ষেই আছে। জি জি। এখন এখন তাহলে প্রশ্নটা হলো যে ভলকার টুর যে কথাটা বলেছেন, সেই কথাটার যে প্রতিবাদটা আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে করা হলো, আজকে না কালকে যে জি, প্রতিবাদটা করা হলো, এখন এই প্রতিবাদ থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো একটা দ্বিধায় পড়ে গেলাম যে আসলে তাহলে কে ঠিক বলেছে। আপনি একটু আগে বললেন যে হয়তো এটা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে, কিন্তু মানে সরকারের সঙ্গে মানে তৎকালীন যারা সেই সরকার ইঙ্গিতটা ছিলেন আইপিআর এর বিবৃতিতে কিন্তু আছে। আছে। এখন কিন্তু খেয়াল করে প্রশ্ন দেখেন, হলো, সাবেক প্রধানমন্ত্রী যদি শেখ সরকারকে বলা হাসিনা। হয়, আমি একটু বলে জি, দিই, যদি সরকার শেখ হাসিনাকে বলি তারা, তাহলে সেই অনুযায়ী শেখ হাসিনা তো নিশ্চয়ই এই জিনিসটা তাদেরকে বলবে না। শেখ হাসিনা তো শেষ পর্যন্ত চেষ্টা করেছে টিকে থাকার জন্য, এবং সেনাবাহিনীকে ব্যবহার করে সে টিকে থাকতে চেয়েছে। তো সেনাবাহিনী তো সেটা শুনেনি। তো সেনাবাহিনী যে শুনলো না, এটার পেছনে কারণটা কি এই ভলকার তুর্কের এই মানে আপনার একটু এই হুমকিটা, নাকি নিজস্ব দেশপ্রেমটা, নাকি? ইস কম্বিনেশন অফ এভরিথিং আমি বলবো। কারণ ওকে। এখানে একই মুদ্রার এপিটোপিট দুই হিসেবে, দুটো পৃষ্ঠা বা পৃষ্ঠ হিসেবে আমি দেখতে চাই। এই কারণে যে আমাদের এখানে প্রতিরক্ষা মন্ত্রী বরাবর সরকার প্রধানরা হয়ে থাকেন, আর সর্বাধিনায়ক হন মহামান্য রাষ্ট্রপতি।
তিন জি বাহিনীর। তো ফলে জি এই কমিউনিকেশন যে চ্যানেলটা, সেটি সরকার প্রধান অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আপনার প্রেরণ করা হয়েছে, এমনটি ইঙ্গিত কিন্তু আছে। আর আমিও তাই মনে করি। এখন বিষয় যেটা, সেটা হচ্ছে যেই বার্তাটি প্রদান করা হলো, সেটি যদি মনোপুত না হয় সরকার প্রধানের, অথবা তিনি ভিন্ন ন্যারেটিভ হাজির করতে চান, তাহলে জি বিষয়টা অন্যরকম। আর খেয়াল করে দেখেন, আমাদের যে সেনা কালচারের দরবার কালচার আছে একটা, সেই মোগলাই ট্রেডিশন, এবং জি সেখানে সবাই সকল র্যাঙ্ক ফাইলের লোকজন থাকেন, এবং তাদের মতামত মানে হয়তো ইটস নট ওয়ান ওয়ে ট্রাফিক। আমাদের যিনি মাস্টার অফ দ্য সেরিমনি, তিনি হয়তো বক্তব্য রাখেন, মাননীয় সেনাপ্রধান, এবং বক্তব্য শেষ হওয়ার পরে কালচার যেটা, কোনো ডাউট আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কিছু বলতে চান কিনা, ফিডব্যাক দিতে চান কিনা, সেটি কিন্তু নিঃসংকোচে নির্ভয়ে তারা দিয়ে থাকেন। এবং যে ফিডব্যাকটা মাননীয় সেনা প্রধান পেয়েছেন, জেনারেল ওয়াকারুজ্জামান, ডেফিনেটলি তাকে তার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। ইউনানিমাস একটা আপনার ফিডব্যাক তিনি পেয়েছেন যে আমাদের সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্যগণ, তারা কোনো অবস্থায় জনগণের বিপরীতে অবস্থান নিতে চান না, নিরস্ত্র মানুষকে আপনার গুলি করতে তারা অপারগ। এই জি যে ফিডব্যাকটা, সেটি সরাসরি প্রদান করা হয়েছে, এবং তার উপর ভিত্তি করে যখন এটি পাবলিকলি প্রনাউন্স করা হলো, খেয়াল করে দেখেন, ডি ডে যেটি, সেটি ছিল 6 তারিখ, সেখান থেকে এগিয়ে 5 তারিখে নিয়ে আসা। ওই অ্যাসুরেন্স উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনী থাকবেন অন ডিউটি, কিন্তু তারা কোনো অবস্থায় জনগণের ওপর গুলি বর্ষণ করবেন না। এই নিশ্চয়তা কিন্তু শতভাগ এবং বিশ্বস্ততার সঙ্গে প্রদান করা হয়েছে, এবং সেটা আমাদের যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, বিপ্লবের কাণ্ডারী যারা ছিলেন, যারা কর্মী বাহিনী ছিলেন, সবাই কিন্তু সেটি বিশ্বাস করেছেন। এবং বিশ্বাস করার কারণেই আপনার ওই এতটা এতটা দৃঢ়মূল ছিল এই বিশ্বাসটা, যে জন্য 6 তারিখ থেকে 5 তারিখে এগিয়ে নিয়ে আসা হয়েছে। তারা জি কিন্তু সময় ক্ষেপণ করতে চাননি। জি বুঝতে পেরেছি। কিন্তু এখন প্রশ্নটা হলো যে যে সেনাবাহিনী দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আপনি বললেন যে সরকার প্রধান সাধারণত সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, কাজে সেইভাবে উনি যেমন নির্বাহী এখন প্রধান ডক্টর থাকেন। ইউনূস আছেন। জি, সেই নির্বাহী প্রধানের কথাও তারা মানলেন না দেশ ও জাতির প্রয়োজনে। তাই তো ছিল ব্যাপারটা। তাহলে এবং এটা এখন এটা এমন নয় যে প্রথমবারের মতো এটি ঘটলো। এই আচ্ছা, ধরনের এর ঘটনা আগেও আমরা ঘটেছে। কিন্তু এরশাদ হুম, পতনের সময় আমরা দেখেছি, যে দেখেছি। নুরুদ্দিন হ্যাঁ যে অবস্থানটি নিয়েছিলেন জনগণের হ্যাঁ। পক্ষে, অভ্যুত্থানের তাহলে পক্ষে। জনগণের পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন, জি এবারও জি নিয়েছে এবং নিয়ে থাকে। জি। তাহলে আমার কথাটা হলো, দেশে এখন আইন শৃঙ্খলার পরিস্থিতির যে চরম অবনতি, এবং পাশাপাশি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে, এখনো বলবৎ আছে। তাহলে এই মানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে একে উন্নতি ঘটানোর জন্য আমরা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর এবং সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত সেনাবাহিনীর ভূমিকা কি প্রত্যাশিত মাত্রায় দেখছি? নো, একেবারে খোলামেলা বললে বিষয়টা, যেটাকে আমরা এমফ্যাটিক ইয়েস বলি, তার ঠিক উল্টোটা। নো। এবং এটা কেন এটা কেন হচ্ছে? হচ্ছে? যারা তস্কর শ্রেণীর মানুষ, যারা কোট আনকোট ডেভিল, তারা আপনার খুব ভালো করে জানে, তাদের জন্য এটা গ্যারান্টিড মেসেজ যে সেনাবাহিনী গুলি বর্ষণ করবে না। এবং নতুন করে নিজের নির্দেশনা দেয়া আছে, সেটি হচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ করবে না, ন্যূনতম বল প্রয়োগ করবে। এখন ধরুন আমার সঙ্গে আহ স্বয়ংক্রিয় অস্ত্র আছে, আমি ব্র্যান্ডাইজ করছি, সেটা দেখাও যাচ্ছে, কিন্তু যারা ফোয়েজ বা যারা অপোনেন্ট, বেলিজারেন্ট, তারা খুব ভালো করে জানেন আমি এটি ব্যবহার করব না। আমার রুলস অফ এঙ্গেজমেন্টে বলা আছে যে এটি ব্যবহার করা হবে না। এটা পরিষ্কার। যেই বিষয়টি গণমুখী ছিল চিন্তাটা আপনার এই জুলাই অগাস্ট, বিশেষ করে অগাস্টের প্রথম সপ্তাহে, সেটি এখন কিন্তু টার্গেট অডিয়েন্স পাল্টে গেছে, আপনার রুলস অফ এঙ্গেজমেন্ট ডিফারেন্ট। এই সময়টা রিভিউ করাটা দরকার। তা না হলে এই পুরো বিষয়টাই ফার্সিক্যাল বলে মনে হবে।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আপনি দিচ্ছেন, কিন্তু আপনার নখ এবং দাঁত নেই। সুতরাং সেই রকম একটা কাগুজে বাঘের ভূমিকায় আপনাকে রত থাকতে হবে, এবং সেটা দিনে দিনে প্রশ্নবিদ্ধ করে তুলবে এই অবস্থানটিকে। আর দায় অবশ্যই সরকার প্রধান এবং যারা সরকারে আছেন তাদের। আপনার আপনি সশস্ত্র এমনিতে বাহিনীকে দায়ী করব না আমি। মাঝখানে আরো একটা বিষয়, সশস্ত্র বাহিনীর প্রধান একটা কথা বলেছিলেন, দেশের যে অরাজক পরিস্থিতি এবং এটা নিয়ে তার যেটা আশঙ্কার কথা উনি বলেছিলেন, এবং মানে এই কথার প্রেক্ষিতে কিছু গুজবও আমরা শুনতে পেয়েছিলাম। সেই গুজবগুলো ও মানে আসলে অতটা হালে পানিও পায়নি। গুজব তো গুজবই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসকেও মানে একটা বিদেশি, যেমন গার্ডিয়ান পত্রিকার একটা ইন্টারভিউ ওনার দেখলাম, সেখানে উনি এই কথাগুলি বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে ওনার সুসম্পর্ক আছে, খুবই ভালো সম্পর্ক আছে। কিন্তু এই কথা বলার পাশাপাশি ওই গার্ডিয়ানে যিনি সাংবাদিক ছিলেন, তিনি কিন্তু এই কথাটাও উল্লেখ করেছেন, ওই গুজবের কথাটা উল্লেখ করেছেন। ওই ধরনের একটা গুজব আছে, আর গুজব হিসেবে উল্লেখ করলো, পত্রিকায় তো উল্লেখিত হয়েছে। এই হওয়ার মাধ্যমে কি সেনাবাহিনী একটা বাড়তি চাপের মুখে পড়ে যাচ্ছে না? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, যা কিছু রটে তার কিছুটা তো বটে। নেহায়েত গুজব বলে আপনি পুরোটাই কিন্তু উড়িয়ে দিতে পারেন না, এক। দ্বিতীয়ত, আপনার এখানে অ্যানালজি ড্র করার একটা ব্যাপার আছে। আপনার মাননীয় সেনা প্রধান রাওয়াতে গিয়ে যে ভাষণটি দিয়েছিলেন, সেটি টার্গেট অডিয়েন্স কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এরা সব অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত আপনার সেনা কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর Right, কর্মকর্তা right. বৃন্দ। আর আমার পাশেই দণ্ডায়মান ছিলেন বিপুল ভোটে জয়লাভ করা আমাদেরই একজন টক শো শিল্পী, আমি বলবো কর্নেল হক, অবসরপ্রাপ্ত Right. তিনি সেনা কর্মকর্তা, এবং সম্প্রতি তিনি উমরা করে ফিরেছেন। এখন তিনি তার মতো করে একটি ব্যাখ্যা প্রদান করেছেন, আবার নানানজন নানানভাবে বিষয়টা নিয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু মেসেজ ইজ কনসিস্টেন্ট এন্ড ক্লিয়ার। মাননীয় সেনাপ্রধান এই সরকারের শুরুর দিকে রয়টারকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন 18 মাস সময় সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে সরকারকে আপনার ফিল্ড বিল্ডিং এর কাজে, যাতে নির্বাচন করবার ক্ষেত্রটি প্রস্তুত হয়। সর্বশেষ যে বক্তব্য তার, সেখানেও কিন্তু ইঙ্গিত আছে, মানে ডিসেম্বর পর্যন্ত তারা পূর্ণ সহযোগিতা দিয়ে যাবেন। এখন এই 18 মাস এই ডিসেম্বর পর্যন্ত পরিব্যাপ্ত, ওই অর্থে চিন্তা করলে মানে তিনি কিন্তু বারবার বলেছেন ইজ এ প্রফেশনাল সোলজার, এবং তিনি তার মিশন শেষ করে বাড়ি ফিরে যেতে চান। মানে এটি কনসিস্টেন্টলি তিনি বলছেন। কখনোই তিনি বলেননি যে আমি ক্ষমতা নিতে চাই বা কোনো অজুহাত তৈরি করে আপনার এই দেশের শাসনভার আমি নিজের হাতে নিতে চাই, এটি কিন্তু কখনোই তিনি বলেননি এবং বলতে চাননি। নানানভাবে হয়তো নানান রকমের প্রত্যাশা মানুষের আছে। কেউ কেউ স্লোগান তুলেছেন সেনাবাহিনী সরকার বারবার দরকার, কোট অ্যান্ড কোট, কিন্তু সেটি যাই হোক তাকে অ্যামিউজ করেনি। জি, অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি খুবই মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে খোলামেলা এবং কিছু কিছু ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ ভাবে এমন কিছু তথ্য আপনি দিলেন, আমার ধারণা আমাদের দর্শকরা এই তথ্যগুলো পেয়ে একটু চিন্তা করার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর কথা। আশা করি আপনাদেরও আমার মতোই নতুন চিন্তার সূত্র এখান থেকে হয়তো পাওয়ার একটা সুযোগ হবে। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।